অক্সিজেন, ফুড অ্যান্ড টক। তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। বাড়িওয়ালা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ ছবি। আর তার ট্যাগলাইনটা যদি আমরা দেখি, দ্য জার্নি অফ অ্যান আর্টিস্ট। হ্যাঁ, ঠিক রাহুলের মতোই, যে শিল্পীর জীবন যাপন করতে করতে, শিল্পী সত্তাকে যাপন করতে করতে বিদায় নিয়েছেন জীবনের মঞ্চ থেকে। আর আজকে তার স্ক্রিনিংয়ে সবাই উপস্থিত হয়েছে, শুধু রাহুল ছাড়া। প্রান্তিক মানুষদের নিয়ে গল্প, যে গল্প হয়তো অনেকে বলতে পারেন না, বলতে চান না, বলবো না, সেই ধরনের গল্পের সংখ্যা না একটু কমে যাচ্ছে। ঝকঝকে তকতকে জীবনের গল্প আমরা অনেক দেখি। সেই গল্পের চরিত্রগুলো একটা সিলেবাস মেনে চলে। আমার নিজের মনে হয়, একজন অভিনেতা বা লেখক হিসেবে আমার মনে হয় যে সেই গল্পের সেটস বোধহয় একটু কম, ঘটনার মধ্যে দিয়ে তাদের সেটস তৈরি করতে হয়। কিন্তু অভাব, যন্ত্রণা, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সমাজে প্রত্যেক পরতে যে চোখের জল, মুখে হাসিগুলো লুকিয়ে থাকে, সেগুলো একটা আনন্দ দেয়, মজা দেয়, ভাবায় আমাদের। এটাই আমাদের এই মাটিতে তো হঠাৎ করে কেউ কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে না। এটা আমাদের মাটির, এই বাংলার মাটির অভ্যাস নয়। একটু যাতে নিজের মতো করে নিজের ইচ্ছাটাকে লালন করে বাঁচতে পারি, সেইটুকুই মানুষের অভিপ্রায়। সেই ক্ষেত্রে একজন ফটোগ্রাফারের গল্প, যিনি মৃত মানুষের ছবি তোলেন, এরকম বহু চরিত্র রয়েছে, কিন্তু আমরা দেখেও দেখি না। এই দেখেও দেখি না যাদের, তারাই আসলে অনেক। তাদের নিয়েই গল্প বুনেছেন, সিনেমা বানানো হয়েছে। এইটি শান্তনু নাথ, শান্তনুর গল্প। শান্তনু থিয়েটারের একজন খুব গুরুত্বপূর্ণ কর্মী এবং আমরা একসঙ্গে কাজও করেছি। এবং তার সঙ্গে বাপ্পার বহু সিনেমার গল্প বাপ্পা আমায় শোনায়, আমরা গল্প করি। বাপ্পাদের মতো যারা রয়েছে তারাও শোনায়। আমার যতটুকু খুব সামান্য যোগাযোগ, সেগুলো যাতে লেনদেন করা যায়, যারা নতুন বা যারা ভালো কাজ করতে পারেন তাদের সঙ্গে আলোচনা করি। সেই টিমটার অনেকেই এখানে জড়িয়ে। রানা বসু ঠাকুর রয়েছেন, দেবলীনা রয়েছে, শ্রীলঙ্কার একটা স্পেশাল চরিত্রে এখানে অভিনয় করেছে। এছাড়াও থিয়েটারের অগণতি মানুষ রয়েছেন যারা অভিনয় করেছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই তাদের ওয়ান্ডারফুল পারফরমেন্সের জন্য। ভয়ঙ্কর উল্লেখযোগ্য কাজ করেছেন রাহুল এবং দেবলীনা। দুজনে চমকে দেওয়ার মতো পারফরমেন্স করেছেন, যতটা জায়গা তারা পেয়েছেন। ঘটনাচক্রে হয়তো রাহুল নেই, কিন্তু রাহুলের কাজ রয়ে গেছে মানেই রাহুল আমাদের মধ্যে আছে। এই যে রাহুলদার নেই, চলে যাওয়াটা, গোটা বাংলার মানুষ রাহুলদার বিচারের জন্য এতদিন অপেক্ষায় ছিল। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পালা বদল, তার সাথে কি রাহুলদার এই রহস্য মৃত্যু, এতজনের এত রকম বয়ান, এই বিচার কি পাওয়া যাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পুলিশকে তার যে কাজ, সেই কাজ করতে যারা আটকাতেন, মানুষের যা নাগরিক সম্মান বা অধিকার তা পাওয়া থেকে যারা আটকাতেন, যারা যোগ্য, তাদের যোগ্যতার যে পূর্ণতা সেটা পেতে যারা আটকাতেন, যারা সবার ক্ষেত্রে নিজেদের ইচ্ছায় ব্যান বলে কোনো একটা কালচার তৈরি করেছিলেন, আর মানুষ তাদেরই বিদায় দিয়েছে, তাদেরই ব্যান করে দিয়েছে। ফলত একটা নতুন পশ্চিমবঙ্গ এসেছে, নতুন প্রত্যাশা এসেছে এবং নতুন উদ্যম এসেছে। যাক পুরাতন যাক, যারা সেদিনের বর্তমান ছিলেন, আজকে তারা মানুষের নির্দেশে অতীত হয়ে গেছেন এবং
যাদের উপরে অত্যাচার ক্রমাগত করা হয়েছে তাদের কাছেই আজকের বর্তমানটাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত মানুষ দিয়েছে। তো ফলত সবাই মিলে কাজ করতে হবে এবং কোনো দাদাগিরি, কোনো জুলুমবাজি, কোনো স্বৈরাচার, আমার ভারতবর্ষের নিয়ম আইন কানুনের বাইরে গিয়ে কোনো ব্যবহার যা গণতন্ত্রকে হত্যা করে, যা মানবিকতার বিরুদ্ধে কষ্ট দেয়, সেইগুলোর ছুটি। পাশাপাশি এই সময় আমরা ইম্পায়ের বিভিন্ন রকম সমস্যা, মানে টাকা নিয়ে সিনেমা রিলিজ করার মতো অভিযোগ, আর্টিস্ট ফোরামের বিভিন্ন সমস্যা, যেটা সামগ্রিক এই ব্যান্ড কালচার সমস্ত কিছু, এইগুলো কি এবার বন্ধ হবে? এখন ওই যে যারা প্রণয়ন করেছিলেন তাদেরই তো মানুষ বন্ধ করে দিলেন, তাই না? একটা বিষয় যেটা জানতে চাইবো, একটু আগে আপনি বলছিলেন যে শুধুমাত্র বাজেট দেখে আর ছবির ভালো খারাপ বিচার করা হবে না। আমরা যেটা জানতাম বক্স অফিস বলে একটা ওয়ার্ড, যেটার উপর নির্ভর করে লোকজন ছবি দেখতে আসবে। আসল যে অভিনেতাদের সামনে তুলে আনা বা তাদের নিজেদের জায়গাটা ফিরিয়ে দেওয়া, সেই বিষয়টা আবার নিশ্চয়ই আমরা ফিরে। দেখুন, বক্স অফিস মানে হচ্ছে যে আলটিমেটলি সিনেমা হল কতগুলো জায়গায় রিলিজ করলো, কতগুলো শো হলো এবং সেখানে কি অনুপাতে মানুষ টিকিট কাটলেন এবং সেখান থেকে কত টাকা যিনি ইনভেস্ট করেছেন প্রযোজক তার কাছে ফিরে এলো। সিনেমা হলে কত টাকার টোটাল বিক্রি হলো টিকিট, সেটাকেই বক্স অফিস বলে। আর প্রযোজকের কাছে কত টাকা উঠে এলো তার উপরে নির্ভর করে তিনি আবার সিনেমা করবার জন্য ওই টাকাটা লগ্নি করবেন কি না। তো এমন করা কিছু নিয়ম নীতি ছিল। দেখুন, প্রযোজক না থাকলে তো না শিল্পী না টেকনিশিয়ান কারোরই তো সংসার চলবে না। এমন কড়া নিয়ম নীতি যা ভারতবর্ষের কোথাও নেই। আমাদের এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কিছু ব্যক্তি চাপিয়ে দিয়েছিলেন যাতে দমবন্ধ হয়ে মারা যাচ্ছিল যাবতীয় গুণ এবং গুণী টেকনিশিয়ান এবং শিল্পী, পরিচালক, প্রযোজকের। তো সেখান থেকে মুক্তি ঘটেছে, স্বচ্ছতার জায়গা এসেছে এবং এই সময় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে শিল্পক্ষেত্রে টলিউডে বা অন্যান্য জায়গাতে স্বৈরাচার বা দাদাগিরি বা চাপিয়ে দেওয়া চলবে না। আমি নয় আমরা হয় কাজ করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে, যোগ্যতাই এবং শিষ্টাচার এই সবকটি মেনটেন করে যদি আমরা সবাই কাজ করি, আমাদের যা মেধা রয়েছে প্রত্যেকেরই, যারা ক্যামেরার সামনে পিছনে, শুধুমাত্র সিনেমা জগৎ নয়, যাত্রা, থিয়েটার, সঙ্গীত, নৃত্য, শিল্পকলা, লোকশিল্পের এক গাদা দিক, তা যদি মন দিয়ে একসঙ্গে কাজ করবার পরিসর পায়, অবশ্যই নতুন নতুন বিষয়বস্তু নির্বাচন করতে হবে যে কোনো আঙ্গিকে, যাতে মানুষ আকর্ষণ বোধ করে। মানুষ যত বেশি আকর্ষিত হবে তত বেশি করেই এই কাজগুলো যারা নির্মাণ করছেন তাদের কাছে আবার পয়সা ফেরত যাবে এবং তারা নতুন নির্মাণে আবার ঝাঁপাতে পারবে। তাই কত বেশি বাজেটে আমি কি বানালাম সেটা দিয়েই তার গুণমান যে ভালো হবে এমনটা কোনো কথা নেই। আমি যদি দোস্তজির মতো সিনেমার কথা বা একাডেমি অফ ফাইন আর্টসের মতো, আমি রিসেন্ট টাইমস যদি বলি, আরও বহু সিনেমা আছে, তাই না? তো সেগুলো কি বিরাট বাজেটের না? কারণ বিরাট বাজেটের সিনেমাও দেখেছি মুখ থুবড়ে পড়েছে, মানুষ গ্রহণ করেননি। তাই বাজেটটা ইম্পর্টেন্ট নয়, যারা বানাচ্ছেন তাদের আন্তরিকতা এবং পরিশ্রম এবং যোগ্য মানুষকে দিয়ে যোগ্য জায়গায় কাজ করাবার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা বিঘ্নিত করা হচ্ছিল, সেইটার তো আজকে অবসান ঘটলো। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, ক্যামেরার সামনে এবং পিছনে যারা রয়েছে, তারা মন প্রাণ দিয়ে মানুষ কি চাইছেন, যখন এটা বিনোদনের জগতের সঙ্গে জড়িয়ে গেছে, সেটা মেইনস্ট্রিম কমার্শিয়াল ফিল্ম হোক বা আরবান সিনেমা হোক না কেন, মানুষ কি চাইছেন একটু মানুষের খোঁজ খবর রাখা, ঘরের মধ্যে বসে থেকে গ্রামটা কেমন বা নাগরিক জীবন কেমন এটা ভেবে নেওয়াটা না আমাদের একটু ভুল হচ্ছে, আমাদের নিজেদেরই ভুল হচ্ছে। কারণ আমি যে পাড়ায় থাকি, আমি যে জীবনটা যাপন করি, সেইটা জগৎ নয়, তার বাইরেও মানুষ আছে। আমরা তো অনেকেই আছি যারা বাজার করতে গিয়ে কি এখন মাছের কানকো উল্টে দেখি যে লাল আছে না কালচে হয়ে গেছে, ঢেঁড়সের ডগা ফাটিয়ে কি দেখি যে একবারেই ভেঙে গেল নাকি
সজনে ডাঁটার মতো হয়ে গেছে, কিছুতেই ভাঙছে না। এই জীবন থেকে যদি কেউ সরে যান, তো তার মানে তিনি বাস্তবের পটভূমি থেকে সরে যাচ্ছেন। হয় তাকে এই ধরনের জীবন যারা যাপন করেন তাদের সঙ্গে রোজ কথা বলতে হবে, বা তাকে নিজে থেকে মিশতে হবে। সবকটি জীবিকার মানুষ, বিশেষ করে লেখক, পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের খবরাখবর রাখতে হয় যে কোনো কিছু সামান্য দাম বাড়লে কাদের যন্ত্রণা হচ্ছে, বা কোনো কিছুর দাম কমলে কাদের স্বস্তি হচ্ছে। কারণ মানুষের জীবন নিয়েই তো গল্প। আর এখন রিয়েলিস্টিক কাজ দেখা মানুষ পছন্দ করে, সেটা মেইন স্ট্রিমের সিনেমাই হোক, তাতে এখন অনেক রিয়েলিটি ঢুকে গেছে। তো আমরা যারা নির্মাণের সঙ্গে জড়িয়ে, আমরা নিজেরা কয়েকজন আড্ডা মারতে বসে গেলে যদি মনে করি এটাই বৃহত্তর পশ্চিমবঙ্গ, তা তো নয়। তার বাইরে যে বৃহত্তর পশ্চিমবঙ্গ রয়েছে, যে মানুষরা আমাদের এই বানানো যে কাজ তাকে বাঁচিয়ে রাখবেন। যদি মনে করি এটা প্রোডাক্ট, তাহলে তারা গ্রাহক। তাহলে গ্রাহক কোনটা পছন্দ করছেন, তার অনুভূতি কী? এখন তো ধুতি পরে গ্রামের দিকে কেউ চাষ করতে যান না, খুব বয়স্ক প্রবীণ মানুষেরা ছাড়া। অধিকাংশই ছেলেমেয়েরাই কিন্তু পরিষ্কার টু হুইলার নিয়ে যায়, প্যান্টটা গোটায়, গামছাটি নেয়, জামাটি খুলে রেখে দেয়, অ্যান্ড্রয়েড ফোন ধান ক্ষেতের পাশে রাখে, তারপর কাজ করে। আবার মাটি জমি থেকে বেরিয়ে হাত পা ধুয়ে আবার বাইক নিয়ে অ্যান্ড্রয়েড ফোন কানে হেডফোন গুঁজে বেরিয়ে চলে যায়। এটা তো বাস্তব। এটা আজকের আমার যে কৃষিকর্মের সঙ্গে যুক্ত ভাইটা, আজ সে এমন। কিন্তু যদি আমি সিনেমায় দেখি সে গরুর গাড়ি করে চলেছে ধান খেতে, যদি আমরা দেখাই, মানে যিনি লেখক বা পরিচালক তিনি যদি সেই যুগেই ভাবনাটা রেখে দেন, তো তবে তো সামঞ্জস্যতা করবেন। মানুষ বলবেন যে আমার গ্রামটা ভুল লাগাচ্ছে, কেমন? বা পায়রার পায়েতে যদি আমি চিঠি বেঁধে যদি ছেড়ে দিই কোনো গল্প, এইভাবে তো চিঠি আসে না এখন। তো তাই আমাদের মানুষের জীবনের সঙ্গে মেলামেশা করে করতে হবে। অনেকজনই করছেন, বাকি সবাই যদি আমরা একসঙ্গে মানুষের জীবনটা মানুষ কেমন করে যাপন করছেন সেই কানেকশনটা যদি করতে পারি, শহর হোক, গ্রাম হোক, মফস্বল হোক, তাহলে বোধহয় আরও অনেক মানুষকে আমরা সঙ্গে পাবো। গল্প লেখার ক্ষেত্রে পারফর্মার দারুণ দারুণ রয়েছেন বাংলায়, কিন্তু লেখার ক্ষেত্রে যারা লিখছেন তাদের যদি সঠিকভাবে কালেকশন না করা হয়, বা তাদের যদি ঠিক করে লালন না করা হয়, তা যদি প্রপার পারিশ্রমিক দেওয়া না হয়, কারণ ওটাই তো জমি, তার উপর যেটা বানানো হবে সেটা হচ্ছে বিল্ডিং। জমিতে যদি খুঁত থেকে যায়, জমি যদি আমি সস্তায় খালি কিনবো কী করে ভাবি, তো তাহলে বিল্ডিংটা যেখানে বানাচ্ছি কাল তো সেটা ধসে যেতে পারে। তো এই বিষয়ে এই সতর্কতাটা একদমই আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন যারা রয়েছে, সেটা যাত্রা হোক, সেটা থিয়েটার হোক, বা সেটা সিনেমা, ওয়েব সিরিজ, সিরিয়ালস, যাই হোক না কেন, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। বাকি আরও অনেক পণ্ডিত মানুষ রয়েছে, তাদের হয়তো অন্যরকম মনে হতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ সাকসেস ফেলিয়ার সেটা আমাদের যার ক্ষেত্রেই ঘটুক না কেন, এখান থেকে দেখে আমাদের এগোনো উচিত। এখন তো তোমরা ছবিটা দেখলে, তোমাদের বল, ছবিটা রিলিজ করায় প্রচুর বাধা এসেছিল এতদিন, এইটুকু বলতে পারি। আর গোটা শুটিংয়ের পদ্ধতি তার মধ্যে দিয়ে যাওয়ার পর আজকে আমরা ছবিটা দেখলাম বসে, এবং বাবিন আছে তো নিশ্চয়ই আমাদের সঙ্গে, কিন্তু শরীরে নেই, সেটা কঠিন হচ্ছে বিষয়টা। কিন্তু ছবিটা আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব দর্শকের কাছে পৌঁছে দেওয়া, বাবিনের যে অগুন্তি ভক্ত তাদের কাছে পৌঁছে দেওয়া। যে বাধা আমরা এতদিন পেয়েছি, এবার আমরা সেই বাধা পাবো না, এটা আমরা আশা করছি। দাদা, শিল্পী চলে গেলেও শিল্প থেকে যায়, আমরা জানি। আজকে রাহুলদার স্মৃতিতে একটা শ্রদ্ধাঞ্জলি বলা চলে এই সিনেমা এতক্ষণ দেখলে বসে, এমন লাগলো? খুবই ভারাক্রান্ত লাগছে, বিশেষত শেষ দৃশ্যটা। আমি বলবো না শেষ দৃশ্যটা কী, কিন্তু সেটা দেখার পরে খুবই ভারাক্রান্ত লাগছে। এবং সত্যিই তো আমরা রাহুলদাকে যেভাবে আমি পেয়েছি, অন্তত একটা সিনিয়র দাদার মতন, এবং আমরা একাডেমি অফ ফাইন আর্টস করার সময় অনেকগুলো দিন একসাথে, তখন লকডাউনও ছিল, অনেক দিন একসাথে কাটিয়েছি, আড্ডা মেরেছি। এবং কোথাও গিয়ে রাহুলদা যেগুলো অভিজ্ঞতা, তার কাজের যে পরিধি, তার শিল্পী সত্তা, সেটা কোথাও আমাদের মধ্যেও ছড়িয়ে দিয়ে গেছে। তার থেকে যারা আমরা বয়সে নবীন, যারা পরে কাজ করতে এসেছি, তো আমার মনে হয় যে কোথাও গিয়ে আমাদের মধ্যেও রাহুলদা বেঁচে থাকবে আগামী দিনে আমরা যে কাজটা করবো সেইগুলোতে।
এমন ভাবে অকালে চলে গেলেন এবং সেই বিচার আমরা এখনো পেলাম না। বিচার তো একটা খুবই মানে বড় কথা, অনেক কিছুই তো বিচার পায় না, কিন্তু আমার মনে হয় যে আমি অন্তত ব্যক্তিগতভাবে আইন এবং সরকারের ওপর আস্থা রাখি যে নিশ্চয়ই এর বিচার হবে। এবং আগামী দিনে যে প্রিকশনগুলো নিতে হবে, সেটা শিল্পীদের ক্ষেত্রে হোক, টেকনিশিয়ান দাদাদের ক্ষেত্রে হোক, যে প্রিকশন নিতে হবে। শুটিংয়ে আমরা অনেক সময় এরকম বলি আচ্ছা ঠিক আছে কিছু তো হবে না, কিন্তু অনেক সময় রিস্কি শট দিতে হয়। এবং আমি নিজে রাহুলদাকে সামনে থেকে দেখে বলছি, এবং আমি শুধু রাহুলদার কথা বলবো না, আমাদের সব অভিনেতা অভিনেত্রীদের কথাই বলছি, তারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক শট দেন, অনেকেই দেন শুধু শিল্পকে ভালোবেসে, এবং সেটাই কোথাও আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। তো আমার মনে হয় যে আগামী দিনে সেগুলোর একটা প্রিকশন হবে, এবং যত দ্রুত সম্ভব রাহুলদার এই মৃত্যুর উত্তর, আমি জানি না কতটা কি হবে, কারণ এটা একটা দুর্ঘটনা বলেই আমার বিশ্বাস, কিন্তু তার উত্তর কিভাবে হলো পুরো গোটা ঘটনাটা, সেটা আর কেউ না হোক রাহুলদার পরিবার, বিশেষ করে জেঠিমা মানে রাহুলদার মা প্রিয়াঙ্কা এবং সহজের জানা খুবই প্রয়োজন। এবং পাশাপাশি দাদা, বাংলায় যে রাজনৈতিক পালাবদল, তারপর ইম্পার বিভিন্ন বিতর্ক আমরা দেখেছি, এবং পাশাপাশি যেটা উঠে এসছে একাডেমি অফ ফাইন আর্টসের রিলিজের জন্য একটা টাকা নিয়ে রিলিজ করার বিষয়, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? সেই বিষয়টা তো এটা অনেক দিন আগের ঘটনা, যখন আমাদের ছবি রিলিজ হওয়ার জন্য একটা টাকা দাবি করা হয়েছিল, সেটা কেন এবং তার উদ্দেশ্য কী ছিল সেটা এখনও আমার কাছে অন্তত ক্লিয়ার নয়। কিন্তু যাই হোক, সেই সময় আমার প্রডিউসাররা, ডিরেক্টর, তারা অনেক প্রচেষ্টা করেছেন, বিভিন্ন দফায় আলোচনা করেছেন। আমি ছিলাম, রুদ্রনীলদা ছিলেন, সৌরভদা ছিল, শতদীপদা ছিল, জয়ব্রত ছিল, সৌম্য সরকার আমাদের প্রডিউসার, সবাই ছিল। সবাই মিলে আলোচনা করে বিভিন্ন রকম আলোচনা পর্যালোচনা করে তারপরে ছবিটা রিলিজ হয়। এক সপ্তাহ পেছোতে হয় আমাদের ছবির রিলিজ। তো সেটা আমার মনে হয় এখন আর ম্যাটার করে না, কারণ ছবিটা বেরিয়েছে এবং মানুষ ভালোবাসা দিয়েছেন, প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন, এবং যেহেতু রাহুলদাও এই ছবিটার একটা অংশ, তো এই ছবিটাও স্পেশাল হয়ে থাকবে। শুধু এটুকুনি আমার মনে হয় যে আগামী দিনে কোনো জয়ব্রতকে বা ওর মতন নতুন যারা সিনেমা বানাতে আসছে বাংলা ভাষায়, তাদেরকে যেন এইভাবে বাধা না দেওয়া হয়, তাহলে বাংলা সিনেমা এগোবে কী করে? আমরা যদি এই কাজগুলো না দেখাতে পারি, আজকে বাপ্পার এই ছবিটা আমরা দেখতে এলাম, এই কাজটা যদি না বেরোয়, ভালো খারাপ সেটা তো দর্শক বিচার করবেন। সেটা যদি কয়েকজন মুষ্টিমেয় মানুষ ঠিক করে দেন কোন সিনেমা কখন রিলিজ হবে, কার সিনেমা রিলিজ হবে, কার সিনেমা রিলিজ হবে না, রিলিজ করতে গেলে টাকা দিতে হবে, তো আমার মনে হয় সেগুলো তো কোথাও মানুষের মনে ছিল এবং তার প্রতিফলন আমরা দেখেছি। এবং আগামী দিনে যারা কাজ করবেন এইসব সংস্থায়, ইম্পা হোক, ফেডারেশন হোক, আর্টিস্ট ফোরাম হোক, আমাদের যারা অভিভাবকরা আছেন, সিনিয়ররা আছেন, তারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন আগামী দিনে।